নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আপনারা সবাই জানেন যে রেল বাজেট আগামী দিনে 1 ফেব্রুয়ারি সম্প্রসারিত হবে। তো গত 2 বছর রেলের বাজেটে কোনো পরিবর্তন ছিল না। এবারে যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এবারে একটা রেলের বাজেটে একটা ভালো পরিবর্তন আসবে। তো সেই জন্য রেলের বাজেটের উপর বা রেল স্টকের উপর একটা জাস্ট প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, বাজেট 2026-এ 1 তারিখে যে বাজেট হবে সেটা নিয়ে সীতারামের ভাষণের যে মূল কেন্দ্রবিন্দু থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে গত 2025-26 ভারতীয় রেলের জন্য বরাদ্দ ছিল 2,65,000 কোটি। অর্থাৎ এটা যেমন 2024-25-এ ছিল, 23-24-এ সেম ডাটা ছিল, অর্থাৎ একই ক্যাপেক্স ছিল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার একই রাখা ছিল। এবারে আশা করা যাচ্ছে যে সেটা অনেকটা বাড়তে পারে। এই যে কেন্দ্রীয় বাজেটটি হবে বছরে একবার, যেটা হয় রেল বাজেট, এবারে দেখা গেল রেলের স্টকগুলি খুব একটা পারফর্ম বা মুভমেন্ট করেনি। তো এখন যেটা বলা হচ্ছে যে রেলের যে আগামী দিনে যে একটা একটা ক্যাপেক্স বাড়ার সম্ভাবনা আছে, সেই ক্যাপেক্স বাড়ার জন্য রেল স্টকে একটা মুভমেন্ট আসতে পারে। সেই জন্য যেটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টাকে তুলে ধরবে বলে আশঙ্কা করা যাচ্ছে এই রেল বাজেট। এই বছরের বাজেট রেলপথকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে, যদিও বিশেষজ্ঞদের মতে আগের বছরগুলি থেকে দেখা যায় তীব্র উল্লম্ফনের তুলনায় ব্যয় বৃদ্ধির পরিমাণ বেশি হতে পারে। এবারে যেটা দেখা যাচ্ছে যে এই যে 5% বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা একটা প্রি ফোরকাস্ট হয়েছে যে পূর্ববর্তী বাজেটে যা ছিল এই 2,65,000 কোটি, 2.65 লাখ ক্রোড়, তো তার থেকে এবছর অ্যাটলিস্ট 5% একটা বৃদ্ধি পাবে। এবার আমাদের খেয়াল রাখতে হবে সেই 5% বৃদ্ধিটা, রেলের তো অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে বলবো, এবং এক একটি ডিপার্টমেন্টে রেলের এক একটি স্টক কাজ করে। তো সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে দেখেন বা শুনেন, তাহলে এই রেল বাজেটের এফেক্টটা আমরা সেখানে পেয়ে যাব। এই যে 5% বৃদ্ধি হচ্ছে, এই 5% বৃদ্ধি হওয়ার ফলে এটা যেটা দেখা যাচ্ছে, জুপিটার ওয়াগনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার লোহিয়া বলেছেন 5% বৃদ্ধি পাবে বলে যে আশঙ্কা করা হচ্ছে সেটা থেকেও অতিরিক্ত বাজেটের সংস্থানে অন্তর্ভুক্ত থাকবে। তো এই যে 5% মানে একটা টোটাল বাজেটে একটা যেটা হয় সেটা অনেকটা। এবার আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন খাতে, কোন কোন সেক্টরে, রেলের কোন কোন পার্টিকুলার জায়গায় সেটা ইনভেস্টমেন্ট বাড়ছে। এবং কনস্ট্রাকশন সেক্টর, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি বা ধীরে ধীরে আসছি। তো এখানে যেটা দেখা যাচ্ছে, বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ার কাছাকাছি আসার সাথে সাথে নতুন লাইন, গেজ রূপান্তর, ট্র্যাক দ্বিগুণকরণ এবং ডেডিকেটেড ফ্রেড করিডোর এবং বন্দর ও খনিজ ক্লাস্টারের সাথে সংযুক্ত অর্থনৈতিক করিডোর সম্প্রসারের সাথে যানজট কমানোর থেকে মূলধন স্থাপনে পুনর্নির্দেশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, লোহিয়া এটা বলেন। তাহলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি স্টক আছে সেগুলো আমরা দেখে নেব। এর সাথে সাথে অ্যালোকেশন অফ রেলওয়ে বাজেট যেটা হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। যেটা এখানে দেখতে পাচ্ছি যে ফোকাস হেভিলি ম্যাসিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ইনফ্রাস্ট্রাকচার, ট্র্যাকস, ইলেকট্রিফিকেশন, বন্দে ভারত ট্রেন সেফটি, ফান্ডেড বাই গভর্নমেন্ট সাপোর্ট, ইন্টারনাল ফান্ডস, ইবিআর অ্যান্ড পিপিপি এমিং ফর মডার্নাইজেশন। এই যে এটা দেখানো হচ্ছে, এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপারটা বলা হয়েছে, সেটা যদি আমরা দেখি, এই যে ক্যাপেক্স যেটা হচ্ছে, সেই ক্যাপেক্সের মধ্যে কি আসছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যা হচ্ছে সেটা হচ্ছে যে ফান্ডিং নিউ লাইন্স, ডাবলিং, ইলেকট্রিফিকেশন টার্গেটিং 100% হাই স্পিড রেল অ্যান্ড মডার্ন কোচেস বন্দে ভারত, সেফটি অ্যান্ড মডার্নাইজেশন, 40 to 50% অফ ক্যাপেক্স। এই যে এত রেলের অ্যাক্সিডেন্ট হয়, এই যে কভার যে সিস্টেমটা, সেই কভার সিস্টেমটা হচ্ছে সেফটি, কিভাবে রেলকে সেফটিতে আরও ভালোভাবে আনা যায় যাতে করে অ্যাক্সিডেন্ট কমে, সেই সেফটি অ্যান্ড মডার্নাইজেশনের উপর গভর্নমেন্ট প্রচুর জোর দিচ্ছে। এই সেফটি এবং মডার্নাইজেশনে যে যে স্টকগুলি আসবে সেগুলো নিশ্চয়ই আপনারা নাম জানেন। কার্নেক্স আছে,
কার্নেক্স ছাড়া বিএমএল আছে, এগুলি যদি আপনারা দেখেন, এইচবিএল ইঞ্জিনিয়ারিং আছে, তারপর এখানে ওরিয়েন্ট ইলেকট্রিক পাবেন, সিমেন্স কিছুটা টেক পার্ট করে, এক একটা পার্ট বা এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোম্পানি সেখানে এনগেজ থাকে। সে ফ্রেট অ্যান্ড প্যাসেঞ্জার্স এখানে যেগুলো কনকর্ড, নিশ্চয় আপনারা জানেন, এটি একটি রেলওয়ে সেক্টরে, এগুলো আমি পরপর বলে দিচ্ছি আপনাদের। এবার ইলেকট্রিফিকেশানে যেগুলো আছে বা নতুন লাইন তৈরি করতে গেলে যেগুলো হবে, ইরকনের নাম আপনারা শুনেছেন। তো এই যে এগুলো আপনারা হয়তো অলরেডি জানেন, তবু আমি বলে দিচ্ছি, কারণ ক্যাপেক্স যখনই আমরা ডিক্লেয়ার হয়ে যাবে, সেগুলি অ্যালোকেশন হয়ে যাবে আলাদা আলাদা ডিপার্টমেন্টে। এবার সেই অ্যালোকেশনগুলো যদি আমরা খেয়াল রাখি, কোন কোন অ্যালোকেশন, অর্থাৎ রেলের সেক্টরের কোন কোন সেক্টরটা অ্যালোকেশন কী, যেমন কভার সিস্টেমে যদি হয় সেখানে সেফটি মডার্নাইজেশনের ব্যাপার আসবে, সেখানে কোন কোন স্টক কাজ করে সেটা দেখতে হবে। যেখানে ইলেকট্রিফিকেশন, বিশেষ করে নতুন লাইন যদি তৈরি হয়, সেখানে কোন কোন কোম্পানি কাজ করে সেগুলো জানতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা জানতে, ওয়াগন, যেমন যদি প্রচুর নতুন ট্রেন দিতে হয় সেখানে ওয়াগন লাগবে, ওয়াগন প্রস্তুতকারী সংস্থাগুলি আপনাদের জানতে হবে, যেমন জুপিটার ওয়াগন আছে, অনেকগুলি কোম্পানি আছে, সেগুলি জেনে নেবেন। তো এই যে এবারে যে টোটাল ক্যাপেক্স অ্যারাউন্ড 2.65 to 2.75 লাখ ক্রোর একটা এরকম একটা এক্সপেকটেশন হয়েছে। গত বছর 2.765 ছিল, এখন 2.75 হতে পারে, এটা একটা মোটামুটিভাবে একটা আইডিয়া দেখা যাচ্ছে বা একটা নিউজ আসছে। তো এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে রেলওয়ে যে কোম্পানিগুলি আছে সেখানের মধ্যে কি কি কোম্পানি আছে। মেজর ইন্ডিয়ান যে রেল আছে সেখানের মধ্যে আইআরসিটিসি আছে, আইআরএফসি আছে, আরভিএনএল আছে, কন্টেনার কর্পোরেশন আছে, ইরকন আছে। এগুলি সবই গভর্নমেন্ট সেক্টর ইউনিট, অর্থাৎ যেটাকে আমরা বলি পিএসইউ সেক্টর। এছাড়া যেগুলি আছে এখানে দেখতে পাচ্ছেন, টিটাগড় রেল আছে, বিএমএল আছে, রেলটেল কর্পোরেশন আছে, রাইটস আছে, টেক্সম্যাকো রেল আছে, জুপিটার ওয়াগন আছে। এছাড়া আরও কয়েকটি আছে, সেগুলি আপনারা দেখে নেবেন। মোটামুটি রেলের নিয়ে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম। এবার 1 ফেব্রুয়ারি যখন রেলের বাজেট হবে, তার আগেও হয়তো একটু দুটো ভিডিও দিতে পারি, সেখানে আরও ইন ডিটেলস বলে দেবো, এবং কোন কোন সেক্টরে এফেক্ট, এটা এখনও যদিও 15 দিনের মতো দেরি আছে, তো সেখানে আরও বেশি ডিটেলস আমরা পেয়ে যাব। প্রি অ্যালোকেশন কতটা কি হচ্ছে সেগুলো আরও পেয়ে যাব, তখন আরও ডিটেলস ভালোভাবে বলতে পারবো। এবার আপনাদের যে কমেন্ট সেকশন, সেই কমেন্টগুলি আমি আপনাদের বলে দেবো। রেল বাজেটের জন্য আপনারা আস্তে আস্তে, এতদিন ধরে রেল সেক্টর সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি শেয়ার মার্কেটে। আশা করা যাচ্ছে রেল সেক্টরে এবছর একটা ভালো এফেক্ট আসতে পারে, সেগুলি আমরা নজর রাখবো। এবার আপনারা কমেন্ট সেকশনে যে যে কমেন্টগুলি দিয়েছিলেন সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তার আগে আপনারা জানেন 15 ফেব্রুয়ারি 3টি ব্যাচ শুরু হবে। একটি অফলাইন ব্যাচ, সেটা 10টা থেকে 1:30 অবধি চলবে, আর একটি ক্রিপ্টোকারেন্সি, সেটা 2টো থেকে 4টে, আর একটি অনলাইন ব্যাচ রাত্রিবেলা 8টা থেকে 10টা। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন এবং স্টক সিলেকশন ফর্মুলা। সেই স্টক সিলেকশন ফর্মুলা দিয়ে কিভাবে আমরা প্রত্যেক দিনে স্টক পাবো এবং সেগুলিকে অ্যাপ্লাই করে কিভাবে একটা ইন্ট্রাডে ট্রেডিং বা অপশান ট্রেডিং করতে পারি, সেগুলি সেখানে সব শেখানো হয়, এবং লাইভ মার্কেটেও সেগুলি দেখানো হবে। এখন আপনারা যেগুলি জানতে চেয়েছেন সেগুলি আপনাদের একটু বলে দেবো। প্রবীণ খান জানতে চেয়েছেন 100 শেয়ার অনেক দিন, বিড়লাসফট 100 শেয়ার কিনা আছে, 100 শেয়ার কিনা আছে, কি করব। অ্যাকচুয়ালি দেখুন, বিড়লাসফট এখন যে জায়গায় চলছে, আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে। যদি 380 থেকে 390-র মধ্যে পান তাহলে আর একটু ভালো হবে। মহাদেব দিয়ে জানতে চেয়েছেন স্যাগিলিটি ও জিল এই স্টকগুলি কিসের উপর ব্যবসা করে, তা নিয়ে যদি একটু বলেন। স্যাগিলিটি জানেন নিশ্চয়ই, সফটওয়্যার কোম্পানি, এবং জিল হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল, জি টেলিভিশন আছে। শাস্তিচরণ বাসুলি জানতে চেয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রি 727 করে কেনা আছে, এখন প্রচুর নিচে এসেছে। আপনি যদি 290-র কাছাকাছি পান তাহলে একটু অবশ্যই কিনে নেবেন, কারণ জানেন প্রাজ ইন্ডাস্ট্রি বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করে। পার্থ
বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন কোটাক ব্যাংক এত পড়ে গেল কেন। অ্যাকচুয়ালি কোটাক ব্যাংক তো স্প্লিট করেছে, নিশ্চয়ই জানেন, সেই জন্য পড়ে গেছে। স্প্লিটের রেশিওটা দেখে নেবেন, সেগুলো আগেও বলে দিয়েছি, একটু দেখে নেবেন, সেই কারণে পড়ে গেছে। আপনার যে পরিমাণ পড়ে গেছে ঠিক সেই পরিমাণ এক্সট্রা শেয়ার আপনি পেয়ে যাবেন এটা স্প্লিট করার জন্য। পারমিতা গুপ্ত জানতে চেয়েছেন লেমন ট্রি 146 করে কেনা, রেজিস্ট্যান্স কত হবে। এটা রেজিস্ট্যান্স 162 মতো হবে, একটু খেয়াল রাখবেন। শিবশঙ্কর দাস জানতে চেয়েছেন জিএসপিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে। সাপোর্ট হবে 292 এবং রেজিস্ট্যান্স হবে 318। ডক্টর সৌমেন্দ্র কুমার পান্ডা জানতে চেয়েছেন শিলচর টেকনোলজি 6030 করে কেনা, এখন কি করা উচিত। এখন যদি যে জায়গা থেকে আপনি কিনেছেন তার থেকে অনেকটা নিচে আছে, এটা আপনাকে এই মুহূর্তে অ্যাভারেজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মন্টু কুমার নন্দী জানতে চান রিল্যাক্সো ফুটওয়্যার সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি কিছু বলেন। রিল্যাক্সো ফুটওয়্যারের সাপোর্ট থাকবে 374, রেজিস্ট্যান্স থাকবে 423। পার্থ সারথী দাস জানতে চেয়েছেন নিউল্যান্ড ল্যাবরেটরি 16,200 করে কেনা আছে। এখন এই দাম অনুযায়ী আপনি যদি 14,100 থেকে 14,150-এর 14,100-র কাছাকাছি যদি পান তাহলে এই স্টকটা আপনাকে আরেকটু অ্যাভারেজ করে নিতে হবে। এসকে নূর আক্তার জানতে চেয়েছেন আপনি কি জাগেল প্রিপেড ওশিয়ান সার্ভিসেস কিনে রেখেছেন 553 করে, এখন তো দাম অনেক 300-র কাছাকাছি চলছে, এটা যদি আপনি 270-এর কাছাকাছি পান তাহলে একটু অ্যাভারেজ করবেন। শুভম বসাক জানতে চেয়েছেন মরপান ল্যাবরেটরি সম্পর্কে যদি বলেন ওটার সম্ভাবনা কী আছে। আপনি যদি 33 টাকার কাছাকাছি পান এটাকে নিতে পারবেন। মোহাম্মদ কৌসার জানতে চেয়েছেন নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ এর মধ্যে কি ইনভেস্ট করা যায়, প্লিজ জানাবেন। দেখুন এখন সিলভার গোল্ড যে জায়গায় আছে এটা একটা ওভারবট পজিশনে চলে গেছে, এখন কিনতে গেলে একটু রিস্ক নিয়ে কিনতে হবে। যেমনভাবে মেটাল সেক্টর এখন কিনতে গেলে রিস্ক নিয়ে কিনতে হবে, সেরকমভাবেই একটু ওভারবট পজিশনে আছে। রাজলক্ষ্মী মন্ডি জানতে চেয়েছেন, রাজলক্ষ্মী মন্ডল জানতে সিলভার বীজ কি এখন কেনা যাবে। সেম থিং, সিলভার কিনুন, গোল্ড কিনুন, ইটিএফ কিনুন, বীজ কিনুন, সব একই সিস্টেম। তার কারণ হচ্ছে যে এখন অনেকটাই ওভারবট পজিশনে এসে গেছে এই মেটাল সেক্টরগুলি। তপন সরকার, প্রকাশ মাঝি এবং মৃত্যুঞ্জয় বাড়ি জানতে চান ডিকসন টেকনোলজি সাপোর্ট কত এবং এখন কেনা যাবে কি। একটু ওয়েট করুন, ডিকসন বেশ পড়ছে ধীরে ধীরে, অনেকটাই পড়েছে, আরও পড়ার সম্ভাবনা আছে। 10,740-এর কাছাকাছি যদি পান তাহলে একটু নিতে পারেন। আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন, সেগুলো আমি আবার বলে দেবো। যারা ভিডিওটি নতুন দিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ক্লাস করতে চান 15 ফেব্রুয়ারি ব্যাচে তারা অবশ্যই যোগাযোগ করবেন।